সে খুনে করছে কি পাশে, ঘৃণায় করেছে খুন নাকি ভালোবেসে, সত্যি মিথ্যা যেন লাগে ধোঁয়াশা, আচ্ছা রহস্যে খেলে কুয়াশা। কুয়াশা। কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোনো চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়। মনে করুন আপনি আজ রাতে বাসায় একা, রাতের খাবার শেষ করে একটা খুব হাসির মুভি দেখছেন একটু আগে। চোখটা এখন ঘুমে জড়িয়ে আসছে, আপনার আশেপাশে কেউ নেই, কিচ্ছু নেই। বিছানায় শুয়ে আপনার মনে একটু খটকা লাগতে শুরু করেছে। মনে হচ্ছে দরজাটা ঠিকমতো লক করা হয়েছে কি। কিছুদিন ধরে মাঝে মাঝেই আপনার মনে হয় কার যেন ছায়া আপনাকে প্রতিনিয়ত দেখছে, যেন একা থেকেও একা না আপনি। পাশ বা পেছন ফিরে তাকাতেই সব স্বাভাবিক, কোথাও কিচ্ছু নেই আপনি ছাড়া। কিন্তু আপনি জানেন সেই ছায়াটা সব সময় ঘুরে বেড়াচ্ছে আপনার সাথে। আপনি প্রায় ঘুমিয়ে পড়লেন, ঘুমের ভেতর মাঝে মাঝে কেমন যেন একটা শব্দ কানে বাজতে থাকে। মনে হয় খুব দূর থেকে একটা কণ্ঠ ধীর গতিতে আপনার দিকে এগিয়ে আসছে। যেই দরজাটা আপনি নিজ হাতে লক করে এসেছেন সেই দরজাটা হালকা খোলা, ওপাশ থেকে আলো আসছে। এত রাতে আলো কি করে জ্বলে উঠল? কে জ্বালালো? আপনি হুড়মুড় করে উঠে গেলেন, কিন্তু ঘুম থেকে উঠে দেখলেন কেউ নেই, সব কিছুই ঠিকঠাক আগের মতোই। কিন্তু আপনি নিশ্চিত যে এটা কোনো স্বপ্ন ছিল না, কারণ আপনার রুমের সব জানালাগুলো বন্ধ থাকা সত্ত্বেও হ্যাঙ্গিং লাইটগুলো নড়ছে। কিরে, তুই আবার এদিকে আইসস? তোরে না মানা করছি এইদিকে আইতে? আগেরটার কি অবস্থা হইছে দেহস নাই? কই হে মতিন? আই যদি কি বুঝতে পাইছে ওরে? পায় নাই, আর কোনোদিন পাইবো না। হুন, আমি একদিনে তোর কিচ্ছু করুম না, আমি এতটা খারাপ না। তোর বালা চাই দেই হাই কইতাছি, সাবধান হইয়া যা, আমার রাস্তায় আইস না, নাইলে ধীরে ধীরে আস্তে আস্তে আমি তোরেও শেষ কইরা দিব, তারপর তারেও আর কই পাইব না। এই যে কইয়া দিলাম, মাথায় রাখিস, তোর দিন গোনা শুরু হইল আজকা থাইকা। আয় আয়, ও জামাই, কি হইছে তোমার? এতগুলো মানুষ তোমায় ধরে নিয়ে আইছে কেন? আহা তোরা করে হাঁটতেছো কেন? আহা, কি শুরু করলা? দেখতাছো না পায়ে ব্যান্ডেজ কাইটটা গেছে, একটু জিরাইবার দাও। ও, পানি দাও আমারে, জগ বইরা, চোখে মুখে আন্দার দেখতাছি। ও মা গো! এলন, পানিটা খায় আমার কোন তো কেমনে কি হইছে? কেউ মারছে? কে মারছে কোন আমারে? আমার উপরে বড় লোক আছে, ওরে আমি গ্যারাম ছাড়া করু। তুমি বেশি কথা কও, এটা তোমার গ্রাম না, আর আমারে কেউ কিচ্ছু করে নাই। টেরাকে ইট তোলার সময় একটা ইট ভাঙ্গা পড়ছে, ওরা লগে লগে আমারে ধইরা ফার্মাসিতে নিয়ে গেছিল। ডাক্তার কি কি জানি করলো, এরপর পট্টি বাইন্দা দিছে। আরে আমাগো বিষ করে। তাহলে তো আপনি আজকা কাম শেষ করতে পারেন নাই, মানে মহাজনের কাছ থেকে কোনো টাকাও পান নাই। দুধ, তোমার বুদ্ধি পায়ের তলায়, আমি বাঁচি না ব্যথায়, আর তুমি আছো টাকা পয়সা লইয়া। সরো তো, সরো আমার সামনে থেকে। টাকা না হইলে ঘরে ভাত আইব কেমনে?
হেনা আর মিলন ঢাকা শহর থেকে একটু বাইরে থাকে। জায়গাটাকে ঠিক মফস্বল না, আবার গ্রামও বলা যায় না। জায়গাটা বেশ নিরিবিলি। ওদের আশেপাশে খুব অল্প কিছু বাড়ি আছে যেখানে ছোট ছোট পরিবার বাস করে। লোক সংখ্যা কম হওয়ার কারণে এখানে সবাই সবাইকে চেনে। গ্রামে খুব ছোট্ট একটা কাজ করতো হেনার স্বামী মিলন। বন্ধুদের সাথে থেকে বাজি ধরার অভ্যাসে আসক্ত হয়ে যাওয়ার কারণে অনেক মোটা অঙ্কের টাকার ঋণ মিলনের ঘাড়ে জমা পড়ে। সে ঋণ শোধ করার জন্য প্রায়ই তাকে লোকের কাছে কথা শুনতে হতো। তাড়াতাড়ি টাকা ফেরত না দিলে ওদের বাড়ি দখল করে নেবে, এরকম একটা হুমকি পাওয়ার পর মিলনের আর কিছু করার ছিল না। স্ত্রী হেনাকে নিয়ে শহরে চলে আসে টাকা উপার্জন করার জন্য। সে শুনেছে ঢাকায় আসতেই নাকি অনেক টাকার মালিক হওয়া যায়, কিন্তু শোনা কথার সাথে বাস্তবতার খুব একটা মিল পাচ্ছে না এখানে সে। ঢাকায় মিলন দিনমজুরের কাজ করে আর হেনা ওর আশেপাশের মানুষের বাসায় কাজ করে। হেনা দেখতে খুব সুন্দর, এর ওপর আবার ওর বয়স কম হওয়াতে ও যে বাসাতে কাজ করতো না কেন সে বাসাতে ওকে খারাপ নজরের সম্মুখীন হতে হয়েছে বহুবার। তাই এখন মিলন আর ওকে অন্য মানুষের বাসায় কাজ করতে দেয় না। মিলনের ইনকাম মোটামুটি ভালোই চলছিল, কিন্তু এর মধ্যে পায়ে ব্যথা পেয়ে বেচারা ঘরে বসে আছে। ওদিকে পাওনাদারদের টাকা দেওয়ার তারিখও দিনে দিনে এগিয়ে আসছে। আমি যে তোমার, শুধু যে তোমার। কিরে, কে যায়? কে যায় আমার রাস্তা দিয়া? দেহি মুখ দেখা যায় না কেন? আমার কাছ থেকে লুকাস? আর কতদিন লুকায় থাকবি? ওই তুই আয়, দেখি আমার কাছে আয়। তুই তৈরি আমার সব, সবাই আমার সাইরা জায়গা কয় আমি নাহি অভিশাপ। আমি হইলাম একটা মানুষ। দেখ কি একটা অবস্থা, নিজের এখনো মানুষ মনে হয়। জাগিয়া তুই ক দেহি আজকা কি খবর লই আইসস আমার লেগা? আমি তো কোনো হানে যাইবার পারি না, এটা আমার জমি। খাইছিস কিছু? ঠিক মতো থাকতে পারস না? তোর গতরে তো ময়লা খেয়ে কই বললি তুই? ও মা গো, আমার পায়ের অবস্থা তো ভালো না, মনে হয় আজকাও কামে যাইতে পারুম না। কি একটা অবস্থা কও দেহি। খাওন দাও না কে এখনো? কি হয়েছে তোমার? রাধন বারণ কিছু করো নাই? সারাদিন পাশের বাড়িতে গিয়া টিভি দেখলে কি দিন চলে? লাট সাহেব বইসা বইসা খাউন চায়, দেহা তো গাছে ধরে তাই না? 2 দিন ধরে বাজার নাই, বাজার তো দূরের কথা, পাতিলে চাইল তুলারও কোনো জোয়ার নাই, কোনো টাকা পয়সা নাই ঘরে। এখন আমি কি পাশের বাড়ি যাই হাত পাতু? আমার অবস্থা মনে হয় ভালো না, আবার ডাক্তার দেখান লাগবো, কিন্তু হেটা তো মেলা টাকার দরকার। বউ ওই কি তুমি আবার কাম করা শুরু করো, তোমারে ছাড়া আমি অচল। এই আমার লাহান অবাগারে দিয়া কিছু হইব না। আমি তো ভালাই কাম করতেছিলাম, কিন্তু ওই মানুষগুলোর চোখ ভালো না। আর তুমি তো আমারে কাম করতে দাও না এতদিন। আমারে কও আমার বুদ্ধি পায়ের তলায় ঠাই। নিজের মাথায় এত বুদ্ধি থাকলে গেছিলা কেন বাজি ধরতে? এখন আবার বউ আমারে ছাড়া তুমি অচল, শরম করে না? ওইসব বেটা মানুষের খারাপ নজরের লেগাই তো তোমার কাম করতে মানা করছিলাম। দেখো এইবার কোনো ভালো ঘর পাও কিনা? পৃথিবীতে ভালো মানুষও আছে, একটু খুঁজলেই পাওন যায়। হ্যাঁ বুঝছি, নিজের দরকারের বেলা তোমার কাছে সব ঠিক। আমি কই কি তুমি একটু রাজু ভাইয়ের লাগে কথা কইবা? হ্যাঁ হেল্প করব। রাজু কাটা ওই যে পুপ পাশে বাড়ি, রিক্সা চালাই যে, একটু কথা কও ওনার লগে। এখানে হ্যাঁ অনেক জানা শোনা আছে, কত জায়গায় চলাফেরা করে সে, সে নিশ্চয়ই জানে কোন ঘর কাম করানো লেগে ভালো। ও আচ্ছা
জিগা মনে আরে খবর পাঠাইও। কি হলো মালা, তুমি এভাবে কাঁদছো কেন? তোমার কি কিছু লাগবে? তুমি আর আগের মতো নেই। তুমি এখন আর আমাকে পছন্দ করো না। তুমি যে কেন বারবার এই কথাটা বলো আমি বুঝি না। আমি যদি তোমাকে এখন পছন্দ না করতাম তাহলে আমি এ বাড়িতে এখনো কেন পড়ে আছি? কাল পূর্ণিমা রাত, কাল আমি আবার তোমাকে তোমার মতো করেই দেখতে পাবো। তুমি কি সেই হালকা নীল রঙের শাড়িটা পরতে পারবে কাল? ওই শাড়িটা তোমার খুব পছন্দ, তাই না? প্রায় তুমি আমাকে ওটা পরতে বলো। তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম তুমি সেই শাড়িটা পরে ক্যাম্পাসের পাশে দাঁড়িয়েছিলে, তোমার বান্ধবীর জন্য অপেক্ষা করছিলে। আমি কিছুতেই তোমার উপর থেকে চোখ সরাতে পারছিলাম না। সেদিনের সেই ছবিটা মানে তোমাকে এখনো আমার মাথায় গেঁথে রেখেছে। একটু পরেই তুমি আমার সামনে দিয়ে চলে গেলে, তারপর তোমাকে খুঁজে পেতে কত কষ্টই না করতে হয়েছে। একবার ভেবেছিলাম তুমি আমাদের ক্যাম্পাসেরই কেউ না, হয়তো বাইরে থেকে এসছো। তখন মনে হয়েছিল তোমাকে আর কখনোই খুঁজে পাবো না, কিন্তু আমার সব মন খারাপ উদ্বিগ্নতা দূর করে দিয়ে তুমি আবার সামনে এলে। আগের দিনগুলো অনেক ভালো ছিল, তাই না? হ্যাঁ, তোমার সাথে আমার প্রথম কথা কি নিয়ে হয়েছিল মনে আছে? তুমি বারবার আমাদের প্রথম দেখা আর প্রথম কথা হওয়ার ঘটনা এত আগ্রহ নিয়ে কেন বলো? ভালো লাগে, মনে হয় আবার আগের সময় ফিরে যাই। আমি এখনো মাঝে মাঝে মেনে নিতে পারি না কিভাবে আমাদের সব কিছু এভাবে বদলে গেল। কত স্বপ্ন ছিল আমাদের। আমি আছি তো তোমার সাথে। আসাদ এই দেশের অনেক নাম করে একজন শিল্পপতির ছেলে। ছোটবেলা থেকে খুব ইচ্ছে ছিল বড় হয়ে অভিনয় করবে, কিন্তু বাবার ইচ্ছে তার ছেলে তার মতো হবে। আসাদের বাবার কথা শোনা ছাড়া আর কোনো উপায়ও ছিল না। ভার্সিটিতে ভর্তি হওয়ার 2 বছর পর মালার সাথে দেখা হয় ওর। মালা তখন নতুন ভর্তি হয়েছে। প্রথম দেখাতেই মালাকে খুব ভালো লেগে যায় আসাদের। আস্তে আস্তে ওদের কথাবার্তা শুরু হয়। মালা খুব স্বাধীন চেতা মেয়ে, কিন্তু অনেক ক্রিয়েটিভ আর বুদ্ধিমতী। ভার্সিটিতে একটা থিয়েটারের সদস্য ছিল। মালার সাথে বন্ধুত্বের সম্পর্কটা আরও ভালো করতেই কিছুদিন পর আসাদও সে থিয়েটারে যোগ দেয়। অন্যদিকে আসাদের বাসায় সব খবর চলে যায়। সব শুনে ওর বাবা খুব কষ্ট পায় আর অনেক রাগ হয়। সেই থেকে ওর বাবা ওকে ওর ভাগের সব সম্পত্তির থেকে আলাদা করে দেয়। অন্যদিকে আসাদের দিনকাল ভালোই চলতে থাকে। পড়ালেখা শেষ করে মালা আর ও বিয়ে করে ফেলে। দুজনে মিলে বিশাল একটা বাংলোতে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। কিন্তু এক রাতের একটা দুর্ঘটনা সব কিছু বদলে দেয় তাদের। এই সময় আবার কেডাইলো? ভাই কেউ আসেননি? ও রাজু ভাই আইছেন, খাড়ান খুলতাছি। আসেন আসেন, এই যে মুড়া, বহেন, আরাম করে বহেন। ভাই আপনার পায়ের অবস্থা এখন কেমন থাকে? ইনি ওইটাছে রাজু ভাই, ওই যে পূব পাশে বাড়ি ইনার, রিক্সা চালায়। কালকে তোমার যার কথা কইছিলাম। বালানা বালানা, ব্যথা মনে হয় আরো বাড়তাছে। পায়ের গিরায় কেমন যেন চিন চিন করে, মনে হয় রক্ত ফাল পায়রা উঠে। তাইলে তো মনে হয় ডাক্তারের কাছে একবার যাওয়ান দরকার। হ, কিন্তু হের লাইগা তো টাকা লাগবো। টাকাটাই অনেক বড় সমস্যা, বুঝলা? তুমি আমার বউরে একটা বাসা বাড়িতে কাম কাজ খুঁজে দাও। ওই এর আগে অনেক বাড়িতে কাম করছে, ভালাই কাজ পারে, কিন্তু বাড়ির মালিক জাত ভালা ছিল না। তোমার তো নাকি এইখানে ভালো জানাশোনা আছে, তুমি কইবার পারবা কোন বাড়ির মালিক কেমন? না পারলেও একটা ধারণা তো আছে নাকি? ও আচ্ছা, এই কথা। হ, এইসব কিছু আমি জানি, তো এখন আমার জানাশোনা মতে তেমন তো কিছু নাই।
আচ্ছা আমি খোঁজ লাগাইতাছি। কথা তো এটাই আসিল নাকি, নাকি আরো কিছু কইবা? আমার আরেকটা জরুরি কাম আছে, একটু তাড়াতাড়ি যাওয়া লাগবে যে ভাই। এইটাই। আচ্ছা ভাই, তুমি এখন যাও তাইলে, একটু দেখো ব্যাপারটা। বাড়ির অবস্থা তো বুঝবারই পারতাছো। আরে মিয়া ভাই, কোনো টেনশন নিও না, আমি এক রাজুই যথেষ্ট। কিছু না কিছু একটা ঠিকই ঠিক করে ভালাম, কথা দিতাছি জান। আবার আইসেন রাজু ভাই। শোনো, ওলাটারে আমার বালা মনে হইল না, সুবিধার না কইলাম। সুবিধা অসুবিধার আবার কি আছে এখানে? কাজ খুঁজে দিতে পারলেই হইল। না, তোমার দিকে কিবা কইরা জানি তাকাইতেছিল, এইসব তো আমার ভালো লাগে না। বাদ দাও তো এইসব, তোমার খালি এইগুলাই মনে হয়। মানুষের তোর খেয়া দেয়া কাজ নাই, আমার দিয়ে দাঁড়া থাকবো। এত সন্দেহ মনে লইয়া থাকো কেমনে? সন্দেহ হইব না কেন? বউ আমার কি কম সুন্দর নাকি? 7 গ্রাম দেইহা একটা বিয়া করছি আমি। সবাই কইছে আমার বউয়ের মতো সুন্দর মাইয়া জীবনের আগে কেউ দেখে নাই। হ বুঝছি, সুন্দর দিয়া পেট চলে না। কি করছো? ভাবছি। ছাদে একা একা বসে কি ভাবছো? দেখি, তাকাও একটু আমার দিকে। আচ্ছা আসাদ, আমাদের সাথে বা আমার সাথে এরকম একটা ঘটনা না ঘটলে কি হতো বলো তো? আজকে আমাদের জীবনটা কেমন হতো? আমাদের কি এখানে এভাবে বন্দি হয়ে থাকতে হতো? আমরা তো বন্দি নেই মালা, নিজের ইচ্ছায় সবার কাছ থেকে দূরে চলে এসেছি। যেখানে মানুষ তোমাকে আর আমাকে একসাথে থাকতে দেয় না, সেখানে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, তাই না? মানুষ আমাদের একসাথে থাকতে দেয়নি, কিন্তু ওরা হয়তো তোমার ভালো চেয়েছিল। শোনো মালা, আমরা এখন যেমন আছি, যেভাবেই আছি, হয়তো এরকমই হতো সব কিছু, কে জানে। আমার কাছে তো এটা কম মনে হয় না। এখন যেরকম আছি, কীরকম এখন আমাদের জীবন, এটাকে কি আদৌ কোনো জীবন বলে? দেখো মালা, আমি কখনো খুব বেশি কিছু চাইনি, শুধু তোমাকেই আমার পাশে চেয়েছি। এখন তুমি নেই, হয়তো আর সবার জন্য তুমি নেই, কিন্তু আমার জন্য তুমি আছো। আমার কাছে এটুকুই যথেষ্ট। আমি তো আরও বেশি কিছু চেয়েছিলাম। ছোট্ট সুন্দর একটা পরিবার চেয়েছিলাম, যেখানে আমরা সবাই হাসি খুশি থাকব। আমার মনে হয় না আমাদের কোনো এরকম স্বপ্ন দেখা উচিত, কারণ সেটা তো আর কখনো পূরণ হবে না। তাই সেটা নিয়ে এখন আর ভেবে কোনো লাভ নেই। তুমি কেন আমাকে এখানে বন্দি করে রেখেছো? তুমি এখান থেকে কোথাও যাবে না, কখনোই না, আমি যেতে দেব না। বাড়িতে কেউ আসেননি? খাড়ান রাজু ভাই, আইতাছি। ভালো আছেন নি? হ আসি। মিলন ভাইয়ের কি খবর? খবর খুব একটা ভালো না, পা এখনো নাড়াতে পারে না। মাঝে মাঝে দেখা মনে হয় পা ফুইলা উঠছে, আবার ঠিক হয়ে যায়। ও রাজু নাকি? কি খবর তোমার? ভালো আছো নি? রমিয়া ভাই বালা। ও মা গো, আর বাসি না, জানে আর সয় না রে। কই রাজু, কি কইবার আইছো? হেনার লাইগা একটা কামের খবর পাইছি ভাই, খুব ভালো কাম, ঝামেলা নাই। তাই কি? বাড়িটা একটু দূরে, বাংলো বাড়ি। কত দূরে? খুব বেশিও না, আবার ওই ওই রাস্তার মাথায় যে বড় রাস্তাটা পার হয়ে তারপর একটু হাইটা যাওয়ান লাগে আর কি। ও মা, এইটা কোনো কথা? এইটা সমস্যা হইব না, আমি পারুম। তা বেতন কত? বাড়ির মালিক ভালা নি? কাম কি খুব বেশি? টাকা পয়সা শুনলাম বালাই দিব, বাড়িতে সাহেব একলা থাকে,
তো খুবই ভালো মানুষ। রুকসানা আগে ওই বাড়িতে কাম করতে, বুঝছেন? কাম মেলা কিছু না, ঝাড়ন পুছন পরিষ্কার এই আর কি। রুকসানা আছে না, হে কইছে। তা বেতন ভালা, মালিক ভালা, তাইলে ওই মায়া কাম সাইডা দিল কে? বাড়িটা একটু জঙ্গলার ভিতরে তো, ওর নাকি ওই দিক দিয়ে যাইতে ডর করে। রাইতের বেলায় নাকি গাছের উপরে কারে বইয়া থাকতে দেখছে। এরপর থাইকা আর কামে যায় নাই। সহজ সরল মাইয়া, একটুতেই কইলজার পানি শুকায় কাঠ হয়ে গেছে। ব্যাক কলসেরি এত ডর কি এর? আশেপাশে মানুষ গিজ গিজ করে এখন। ওই জায়গাটা মেলা দূর আছে, এইটা সত্য। তুমি হাইটা যাইতে পারবা না, বুঝছো না? রাজু, জি ভাইজান। তুমি ওরে নিয়ে যাবা, আবার নিয়ে আসবা। মাস শেষে তোমারে ভাড়া দেওয়া হইব। বউটা আমার অনেক আদরের, ওর বেশি কষ্ট হোক এইটা আমি চাই না। আচ্ছা আচ্ছা, এইটা কোনো বিষয় না, আমি সময় করে নামায় দিমু, আবার নিয়ে আমনে। আপনি আমাকে অনেক বড় উপকার করলেন রাজু ভাই। আজকে দুপুরে সাইডে ভাত খেয়ে যান। না রে, মেলা কাম বাকি আছে। বাড়িতে বউরে লয়ে ডাক্তারের কাছে যাওয়া লাগবো। হ্যাঁ, আর শরীর ভালো ঠেকতেছে না, সারাদিন পিঠের ব্যথায় পড়ে থাকে। কি হইল কেডা কইতে পারবো। দেই, আমি আজকে আসি তাইলে। পরশু 1 তারিখ, ওই দিন থেকে তোমার কাম শুরু। আমি সকালে 9টায় এসা তোমার নিয়ে যাবো। আচ্ছা, আপনি অনেক বড় উপকার করলেন গো ভাই। তা তো বটেই। তবে কামটা তো আমি জোগাড় করে দিছি অনেক কষ্টে, বুঝতেছি তো। এই বাজারে কাম পাওয়া অনেক কঠিন। তোমার ভাগ্য ভালা, খুব অল্প দিনে এত ভালো জায়গায় কাম পাইছো। আমি না থাকলে আরো মেলা দিন লাগতো। প্রথম বেতন থেকে তোমারে 10% দিমু, চিন্তা কইরো না। ওই কমিশন না কি জানি কয় ওইটা। আচ্ছা আচ্ছা, আমি তাইলে যাই। হালা ধান্দা বাস, নিজেরটা ঠিক বুঝে, একেরে কানায় কানায় 16 আনা। এমনি কোয়েন না, যাই কো কামটা তো আইনা দিছে, এটাই বা কম কি। হইছে, তোমার আর দরদ দেখান লাগবো না। আর ওর লগে বেশি কথা কইবা না, খুব সাবধানে যাওয়া আসা করবা, মাথা থেকে কাপড় নামাইবা না। দূরও খালি ফাউল পেশাল। অবশেষে হেনা একটা কাজ পেল। কাজটা আসাদের বাড়িতে। সেখানে 1 মাস কাজ করার পর খুব ভালো অঙ্কের একটা বেতনও পেল সে। কিন্তু কিছু কিছু ব্যাপারে ওর কাছে একটু খটকা লাগতে শুরু করে। এমনিতে সব কিছু ঠিকঠাক, বিশাল বড় বাগান বাড়ি, প্রতিটা রুম ঝাড়ু দেওয়া, ছাদ পরিষ্কার করা আর 2 দিন পর পর মোছা, এর চেয়ে খুব বেশি কাজ নেই ওর। কিন্তু কিছু অদ্ভুত নিয়ম আছে এই বাড়িতে। যেমন দক্ষিণ পাশের একটা রুমে ওর যাওয়া নিষেধ। সেই রুমে কি আছে না আছে ও জানেও না। দরজায় বড় একটা তালা ঝোলানো, সেই তালায় প্রচুর ময়লা। হেনার মধ্যে একটা খুঁতখুঁতে স্বভাব আছে, ও পরিষ্কার থাকতে পছন্দ করে। তাই যে কোনো জায়গায় একটু ধুলো জমে থাকলেও ওর কেমন যেন অস্বস্তি লাগে। কিন্তু আসাদের কড়া আদেশ, দক্ষিণ দিকে যাওয়া যাবে না। আরও কিছু নিয়ম আছে এখানে, যেমন বাড়িতে মাছ ছাড়া কিছু রান্না করা যাবে না, কখনো লাল রঙের কোনো জামা বা শাড়ি পরে আসা যাবে না, আসাদের সাথে কোনো কথা বলা যাবে না। হেনা বাড়িতে যাবে, কাজ করবে, মাস শেষে বেতন খাবারের টেবিলের ওপর থেকে নিয়ে চলে যাবে। এই হচ্ছে কথা। মালা, মালা, আরে কি করছো তুমি এসব? এভাবে গ্লাস আর প্লেট ভাঙছো কেন? লাগবে না, আমার কিছু চাই না। আচ্ছা, একটু শান্ত হও প্লিজ। কি হয়েছে বলো আমাকে? মায়ের কথা মনে পড়ছে? একটু 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 তুমি কাল গিয়ে দেখা করে আসবে প্লিজ। তুমি চাইলে অবশ্যই যাব, তুমিও চলো আমার সাথে। না, আমার ওই শিশির ভেতর দম বন্ধ হয়ে আসে। ছোট্ট একটা বোতল। হাসান, তুমি কেন আমাকে এখনো ধরে রেখেছো? আমার যে এখানে কষ্ট হয়, তুমি বোঝো না? তোমার এখানে কষ্ট হয়, আর আমি যে আমার সব কিছু ফেলে বছরের পর বছর তোমার কাছে পড়ে আছি, সেটা কিছু না?
তোমাকে এখানে থাকতে বলেছে কে? আমি? কখনো না। আমার আর এভাবে ভালো লাগে না। ভালো লাগুক কি না লাগুক, তোমাকে এখানে এভাবেই থাকতে হবে। মানছে আমারে কয় আমি অপয়া, অভিশাপ। তুই আমার অভিশাপ, এইসব তোর কাম। আমি জানি, সব জানি। তুই ইচ্ছা কইরা এমন করছিস আমার লাগে। রাজু ভাই, একটা কথা জিগাই, আপনি আবার কিছু মনে করেন না। কি কইবা কও? আমার মনে করণ আর না করণ দিয়ে কিছু যায় আসে না। আমার সাহেব, মানে যার বাড়িতে আমি কাম করি, হ্যাঁ মানুষটা কেমন জানি। মাইনি, তোমার কিছু কইছে নাকি? এত তেমন না, আমি যতদূর শুনছি আর কি। আরে না, ওই রকম কিছু না। মানে আমি কইতে চাইতেছি যে হ্যার বাড়ির কেমন অদ্ভুত অদ্ভুত নিয়ম। ও আচ্ছা, বুঝবার পারছি। তোমার আগে যে আসিল না রোকসানা, ওই কইছিল আমারে। আমি বাপ এসব বুঝি না রে, কেমন জানি আমার মাথায় ডুয়ে না। এরা বড় মানুষ, হ্যাগর কারবারও বড়। দেখেন, আমারে রাখছে আমি যাতে ঘর পরিষ্কার রাখি, কিন্তু দক্ষিণ পাশের একটা ঘর বেবাক ময়লা, তালা মারা। এই তালায় ঝুল পইরা রইছে। হিয়ানে আমারে যাইবার দেয় না, কইছে নিষেধ। বুঝবার পারছি। টাকা পয়সা আছে মনে হয়, মেলা বড় লোক তো। এত টাকা রাখবো দিশা পায় না। এই যে জমিটা দেখতেছো, এটা পুরাটা হ্যার। ও মা, এত বড় জমি! এটা তো মনে হয় পুরো আমাকে গ্রামের সমান। এতটা পাইলো কই রাজু ভাই? জানি না রে, বাপ দাদা জমিদার আছে মনে হয়, নাইলে এমন সম্ভব না। রাজু ভাই, আমার এই হানি নামাই দেন। মাছ পথে নেমে যাইতেছো যে? ওই যে দেখেন, ওই গাছে কি সুন্দর আম ধরছে, পাইকা একদম হলুদ চস করতেছে। কেউ কি এইগুলো দেয় না, খায় না কে? আমগুলা নষ্ট হইব তো। না না, খবরদার ওইদিকে যাইবা না, ওখানে যাওয়ার নিষেধ। ও মা, আপনারা কি ডাক হইছে? একটা লাল পতাকা গাড়ি রাখছে, দেখো না? ও, গাছের সামনে। ওইটাই নিশানা, ওইদিকে যাওয়া যেত না। কিন্তু কেন? অত কিছু আমি জানি না রে বাবা। আর তোমার স্বামীর করা আদেশ, তোমার যেন আমি ঠিকঠাক মতন দিয়ে আসি, আবার ঠিকঠাক মতন হের কাছে লয়ে যাই। এর মধ্যে তোমার কিছু হইলে আমার মান ইজ্জতের ব্যাপার। আমি তো হেরে আমার জবান দিছি নাকি? আর এই রাজু তার জবান ভাঙে না, দরকার হইলে জীবন দিয়ে দিম। জীবন দিলে তো আর জবানই থাকবো না, মইরা গিয়া জবান রাখার দরকার কি? আরে এটা কথার কথা। এই তো হ্যাঁ পড়ছি, আমি বিকালবেলা নিয়ে যাবো তোমারে। তাই হুনো, আমার আজকে একটু দেরি হইবার পারে। আমার বউয়ের শরীরটা ভালো না, কাইল থেকে পায়ে ব্যথা। এই হইছে আমার আরেক জ্বালা। 2 দিন পর পর হেরে এক না এক জায়গায় ব্যথা উঠে। কই যে যাই এটা লইয়া, আবার টেনশনও লাগে। কি হইলো বুঝবার পারি না। ডাক্তারে কয় তেমন কিছু হয় নাই, 2 বেলা ওষুধ খেলে নাকি ঠিক হয়ে যাবো গা। একটা ভালো ডাক্তার দেখান। এই ডাক্তার বালা, অনেক সুনাম। তা হ্যাঁ, ওষুধ মনে হয় ঠিক মতন কাম করতেছে না। ব্যথা খালি ট্রান্সফার হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠায়। হাজির কারবার। আচ্ছা রাজু ভাই, আপনার দেরি হলে সমস্যা নাই, আমি এখানে দাঁড়ায় থাকুন না। ঠিক আছে। কুয়াশা। বাবা গো, আজকে আমার মেলা কাম। কালি বাড়িতে কি হয়েছিল কে জানে, বাড়ির সব প্লেটার গেলাস তো মনে হয় ভাঙ্গেই ফালাইছে। সাহেব মনে হয় আজকে বাড়িতে নাই। হ্যাঁ আর কি, দিনের বেলা তো বাইতেই থাকে না। ওই যে দক্ষিণ পাশের ঘর, কি যে আছে এই ঘরে। রাজু ভাইয়ের কথা যদি সত্যি হয়, আসলে ওই ঘরে মেলা টেয়া থাকে। সি সি সি, এই কাম আমার দেওয়া হইব না। আমার তো বিবেক আছে, চুরি টুরি আমি করবা পারুম না। মেলা টেয়া দরকার সত্য, তো আমার তো সম্মান আছে। আমার বাপ স্কুলের মাস্টার আছিল,
গ্রামের সবাই হারে উঠতে বইতে সালাম দিত। হ্যাঁ মাইয়া হই আমি সব করবার পারুম না। কি দিন আইলো, আমি নিজে নিজেই বিলাপ পারতাছি। আইসা আমি কি একবার যামই দক্ষিণ দিকে? বারান্দাটা তো সুন্দর, রং বেরঙের গাছ, বিদেশি গাছ মনে হয়। এমন গাছ জীবনেও দেখি নাই। আচ্ছা দেখি তো এটা কি আসল না নকল? ও মাগো, মাগো মা, কি দেখলাম আমি? ও মনে হইলো উপরের দেয়ালে কেডা জানি ঝুলে আছে। ও বাবা গো বাবা, না বাবা এখানে আর থাকুন যাইব না। এই যে মেয়ে, এই মেয়ে, ওয়াল্লাহ এইটা কেডা? আরে ভয় পাচ্ছ কেন? নাম কি তোমার? হ্যাঁ না নাম আমার। আপনি কেডা? আপনারে তো আগে কখনো দেখি নাই। আপনাকে দেখছি মনে পড়তাছে না, তাই আপনার চেহারা কিন্তু চেনা চেনা লাগতাছে। হেনা নামটা খুব সুন্দর। আচ্ছা আপা, কাল রাতে কি হয়েছিল? আপনি আসছিলেন এই বাড়িতে? ডিনার সেট সব ভাঙ্গা কেন? কথা কয় না, খালি হাসি। আচ্ছা আপা, আপনি কি সাহেবের ওয়াইফ? মানে আপনারে আমি আগে দেখি নাই তো, এই দেশে আসছিলেন? কাজগুলো সাবধানে উঠিও, দেখো হাত কেটে যেতে পারে আবার। এই দেহ কইতে না কইতে আমার আঙ্গুলটা গেল আপা। আপা ওমা, 2 সেকেন্ডের মধ্যে কই গেল গা? বড় লোক মানুষও বড়ই অদ্ভুত। তোমারে অনেকক্ষণ দাঁড়া করে রাখলাম, ডাক্তারের এনে মেলা লাইন ছিল, তাই দেরি হয়ে গেছে। কোনো সমস্যা নাই রাজু ভাই, মনে দুঃখ নিয়েন না, চলেন বাড়ি যাই। তোমার হাতে কি হয়েছে? গ্যালাস ভাঙা কাজ দিয়া কাইটা গেছে। আহারে, মলম লাগাইছো? না, হ্যাঁ গো বাইতে কেউ নাই, ওষুধ কইরা হে জানিও না। তয় আইজা ম্যাম সাহেবরে দেখছি। হ্যাঁ ম্যাম সাহেব? ও বড় সাহেবের ওয়াইফ। বাবা গো, মেলা সুন্দর মাইয়া, গায়ে কি মাকে কেডাই জানে, এত সুন্দর সুবাস আইতাছিল। কি কও তুমি সব? সাহেবের তো কোনো বউও নাই, ওই বাড়িতে সাহেব ছাড়া তো আর কেউ থাকেও না। তাইলে বইনটো নাইছিল মনে হয়, বেড়াইতে এবার পারে না। ওইবার বারে কি জানি। কাজগুলো সাবধানে উঠিও, দেখো হাত কেটে যেতে পারে আবার। না বা, হাত কাটবো না, আর কাটবই বা কেমনে? আমার তো হাতই নাই। কেমন স্বপ্ন দেখলাম আমি? আমার হাত থাকবো না কেন? না, সব তো ঠিকই আছে। জামাই, ও জামাই, কই গেলা? আরে তুমি ওইখানে কি করো? আর কইও না, বিছানায় শুইয়া থাকতে থাকতে আর ভাল লাগতেছিল না, তাই ভাবলাম একটু উপরে দিয়ে আইসা দেই। মজা লাগে, সবকিছু কেমন জানি আলাদা লাগে, অন্যরকম মজা। মা গো, এটা কি দেখতেছি আমি? আমার জামাই দেয়ালের উপরে উঠলো কেমনে? এইরকম তো আমি ওই বাড়িতে কি যেন দেখছিলাম। ওয়াল্লাহ, ওয়াল্লাহ গো। আহা, ও আমার খালি কান্দে। দাঁড়াও দাঁড়াও, নিচে নামি। কি হয়েছে তোমার? তুমি ওইখানে গেলা কেমনে? কথা কইও না তো, ঘুমাইবার দাও। বউ, ও বউ, চোখ ভর্তি পানি দাও আমারে, পিয়াস পাইছে। এলো কি হয়েছে তোমার? মন খারাপ কেন? কাল রাতের কথা ভুইলা গেছো? হ্যাঁ, কি হয়েছিল? দেয়ালের উপর উঠছিলা কেমনে? কি কও না কও?
আমি দেয়ালের উপরে উঠবো কেমনে? আমি তো ঠিক মতো হাঁটবারই পারি না। আরে বউ আমার কান দেখে কি মুশকিল। দেই আমার ট্যাবলেট দাও, পায়ের ব্যথা বাড়ছে। ও মা গো। আজকে আমি গাছ থেকে আম নিমুই নিমু। কি সুন্দর আমগুলান, কেউই পারে না, লয়ও না, খায়ও না। ইসিরে আম পাইকার নিচে পড়ে আছে, কত আম! এটি 7 দিন খাইতে পারবো আমরা। দূর, আমার সব জ্বালা ও নাটকাই গেছে আজাইরা লাল পতাকা। দেখতেরি কেডা তুই? ও বাবা, কেডা কথা কয়? আমি যাই ভাই, মেলা আম নেওয়া হয়েছে, জায়গা। কি ব্যাপার না কত? আজকে এত দেরি করলা কেন? কাম আসিল মেলা, দেরি হইয়া গেছে। চলেন ভাই চলেন। কি আনছস ওই বাড়ি থেকে? সাহেব কিছু আম দিয়া দিছে। সাহেব দিছে? হাসা করে কত? তুমি কি ওই জঙ্গলে আম গাছের নিচে গেছিলা? না 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 না, কি কোন, আমি ওইদিকে যাইনি। শোনো, তোমার আমি এখন কিছু কথা কই, বিশ্বাস করবা কি করবা না এটা তোমার ব্যাপার। আমার কনের কাম আমি কইতাছি, পরে তুমি আমার নিয়ে হাসাহাসিও করবার পারো, আমার কিচ্ছু যায় আসে না। আচ্ছা কোন? রোকসানার কথা কইছিলাম না তোমারে? ও হ, মনে হয় কি জানি কইছিলেন, খেয়াল নাই। তোমার আগে যে এই বাড়িতে কাম করতো, ও হ হ, মনে পড়ছে। হ্যারেও আমি মেলা দিন লয়ে গেছি, হ্যার মুখ থেকেই শুনছি। বুঝবার পারছি তো রাজু ভাই, কি শুনছেন হেডা কোন, আপনি খালি কথা গুড়ান। কথা হইতেছে যে রোকসানা এই বাড়িতে মেলা মাস কাম করছে। প্রথম প্রথম সবকিছু ভালাই আছিল, কিন্তু একদিন কাম শেষ করতে করতে আর রাইত হয়ে গেছিল। কি মনে কইরা না জানি পথ বুইলা ওই আম গাছের তল দিয়ে আইছিল, তখনই ঘটনা ঘটছে। কি করছে? এইটাও কইবার পারে না, কিন্তু এরপর থেকে এর জামাই কেমন জানি উল্টা পাল্টা কাম করা শুরু করছে। রাইত বিরাইতে গাছের উপরে উঠে বয়ে থাকে, আবার বিলের পানিতে সুবান দেয়, আবার কিছুদিন পর পর কই জানি জায়গা। এই সব গপ্প আমি বিশ্বাস করি না। কইলাম না, বিশ্বাস করবা কি না করবা এটা তোমার ব্যাপার, আমার কনের কাম কইতাছি। অনেকে এটি বিশ্বাস করে না, কয় জামাই পাগল, বউ পাগল। তাই আমি হ্যার মুখ থেকে শুনছি, আমার কাছে মনে হয় না এই মিছা কথা কইছিল। বুঝবার পাইলাম। রাজু ভাই এলন, দুটা আম নিয়ে যান, খাইয়েন, দেই মনে হয় মিষ্টি হইব। আমি ওই বাড়ির কিছু খাইতাম না, তুমি রাহো, বড় লোকের দেওয়া খাওয়ান আমি খাই না, নিজেরে ফকির ফকির লাগে। আপনি মানুষটা বড় অদ্ভুত রাজু ভাই, কি সব আজব আজব নিয়ম যে আপনার। আসাদ, সেদিন কি হয়েছিল তোমার মনে আছে? কোন দিনের কথা বলছো মালা? যেদিন তুমি আমাকে সারা জীবনের জন্য তোমার কাছে বন্দি করে রাখলে। না। মিথ্যে বলছো কেন? তোমার সব মনে আছে, তুমি অন্য কারো কথায় কিছু করনি, সব নিজে থেকে করেছো। আমার কাছে যেটা প্রয়োজন মনে হয়েছে আমি সেটাই করেছি। আর কি কোনো উপায় ছিল না? হয়তো ছিল, আবার হয়তো ছিল না, কি জানি, ওসব নিয়ে আর ভাবি না। তোমাকে আজ সুন্দর লাগছে জানো, এই লাল রঙের শাড়িটা আমি কি তোমার জন্মদিনে কিনে দিয়েছিলাম? হ্যাঁ, তোমার সাথে আমার প্রথম জন্মদিন, তখন 100টা লাল গোলাপ দিয়েছিলে তুমি আমাকে। আমার সেদিন নিজেকে পৃথিবীর সব থেকে সুখী একজন মানুষ মনে হয়েছিল। আগের দিনগুলো ভালোই ছিল, আমরা পুরো শহর ঘুরে বেড়াতাম মুক্ত পাখির মতো। আর এখনকার দিনগুলো ভালো লাগে না? এখনো ভালো, আমার তো আর এখানে কিছু করার নেই, তুমিই আমার ভাগ্য নির্ধারণ করে দিয়েছো। আমার মাঝে মাঝে মনে হয় তোমার জন্য আমি এত কিছু করলাম, কিন্তু তবুও তোমাকে আমি খুশি রাখতে পারিনি।
ব্যর্থ মনে হয় নিজেকে। তোমার চোখে কি আমি এতটাই খারাপ? আমি যা কিছু করেছি সব তো তোমাকে ভালোবেসেই করেছি। সেটা আমি বুঝি আসাদ, তুমি আমার জন্য আগেও অনেক কিছু করেছো, এখনো করছো, কিন্তু তুমি আমার কষ্টটা বুঝতে পারো না। আমি তো এখানে এভাবে থাকতে চাই না। আমার দম বন্ধ হয়ে আসে, আমি কোথাও যেতে পারি না। শুধুমাত্র বাড়ি আর সেই আম গাছটাই আমার সীমানা। কুয়াশা। অনেক বছর আগে আসাদ আর মালা ঢাকার বাইরে ঘুরতে গিয়েছিল। আসাদের ড্রাইভ করতে খুব ভালো লাগে, তাই ও সাথে কোনো ড্রাইভার রাখে না। সে সময় ঢাকার বাইরে থেকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। গাড়িতে ছিল শুধু মালা আর আসাদ। আসাদের পাশে বসে মালা ঘুমিয়ে পড়েছিল। আসাদের চোখেও তখন রাজ্যের ঘুম। সারা দিন পাহাড়ের আশেপাশে আর চা বাগানে ঘুরে দুজনেই খুব ক্লান্ত, কিন্তু সে ড্রাইভ করছিল দেখে বারবার অনেক সতর্ক থাকতে হচ্ছিল। কিন্তু অনেক ক্লান্ত থাকার কারণে একটা মুহূর্তে, মাত্র কয়েক সেকেন্ডের জন্য একটু অন্যমনস্ক হয়ে যায় আসাদ। আর ঠিক তখনই উল্টো সাইড থেকে একটা ট্রাক ওদের লেনে চলে আসে। বউ, ও বউ, কই গেলা? যে আইতাছি, খাড়ান। আমি কেমনে জানি এইখানে আয়া পড়ছি। মানে কি, তোমার কি পায়ের ব্যথা ভালো হইছে? হাইট হাইট আইছো? মানে আমি তো ঘরের ভিতরেই বয়ে আছিলাম, চোখের পলক ফেললাম আর দেখি আমি এই উঠানে বয়ে রইছি। কেমনে যে কি হইল কিছুই বুঝলাম না। দিন দুপুরে পাগলের বিলাপ। দেখ, বইয়া থাকো তুমি এখানে, আমি বাদ চড়াই। একটু পরে রাজু ভাই নিতে আইবো, কামে যাওন লাগবো আমার। বউ, আমার মাথার মনে হয় তার সিরা যাইতাছে গা। আমি মেলা কিছু এখন বুঝি না। কাল তুমি যখন বাড়িতে ছিলা না, আমি স্পষ্ট শুনলাম তুমি আমারে ডাকতাছো। আমি উত্তর দিলাম। এরপর তুমি মেলাক্ষণ খালি হাসলা, কোনো কথা কইলা না। বিশ্বাস করো, আমি ভুল কিছু শুনি নাই। আমি ভুল শুনি নাই বউ। সব তোমার মনের ভুল। একলা একলা বাইর থাকো, এর লেগে সব মনে হয়। কি জানি, ছোট মানুষ আমি, ছোট কাম করি, এত কিছু বুঝি না। আজকাও সাহেব বাইক নেই। হ্যাঁ, যাই কই সাহেব মনে হয় কথা কইতে পারে না, জবান নাই। এত মাস হয়ে গেল হ্যার বাইক কাম করি, একটা কথাও কইল না আমার লগে। কি জানি ভাই, বড় লোকের মন বুঝি না। মিম সাহেবরেও দেখি না। কোন দরজা? এই বাড়ি, ও আল্লাহ, এতগুলান রুম, থাই মাত্র একটা মানুষ। ও আল্লাহ রে, কি এখানে কি হইতাছে? সব তো তুই দক্ষিণ পাশের ঘর থেকে গাইতাছে, কিন্তু ওইদিকে তো আমার যাওয়া নিষেধ। ঘরে কি আবার কেউ আটকা পড়লো? কি করুম আমি এখন? যামু নাকি যামু না? না না, যদি সাহেব আটকা পড়ে, যাই গিয়া দেই। দাঁড়ান, খুলতাছি, তালা মারা তো। বাইর কর, আমার এখান থেকে বাইর কর, এখনই সময়। ওই শয়তানের আউনের আগে আমারে বাইর কর। তুই যা চাস আমি তোরে তাই দিব। বাইর কর আমারে, আমি আর এখানে থাকুম না, থাকুম না। আল্লাহ, আমি এর মধ্যে নাই বাবা, আমি যাইগা, আমার কাম শেষ হইছে।
এত রাইতে পাখি ডাকে কই থেকে? মিলন কই? জামাই, ও জামাই! এত রাইতে লোকটা কই গেল? ঠিক মতো হাঁটতেও তো পারে না। মিলন! ও মা গো! ও জামাই! কি হয়েছে তোমার? চলো চলো ভিতরে চলো। কি হয়েছে? কি হয়েছে তোমার? ও আল্লাহ গো! কি হইতাছে আমার লগে? চলো 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 ঘরে ভিতরে চলো। কিছুদিন আগে রিক্সা চালক রাজু রেনাকে বলেছিল রোকসানা আর ওর স্বামীর ব্যাপারে। আস্তে আস্তে সে একই সব ঘটনা ঘটতে থাকে হেনার স্বামী মিলনের সাথে। হেনা কিছুতে বুঝতে পারে না আসলে ওর সাথে এগুলো কি হচ্ছে। এইসব ছোটোখাটো ঘটনা কি ও খুব বড় করে দেখবে, নাকি মনের ভুল বা কাকতালীয় বলে মেনে নেবে, সেটাও সে বুঝতে পারে না। কিন্তু হেনা অন্তত এইটুকু জানে এগুলো অন্য কাউকে বললে সবাই ওকে পাগল ভাববে, তাই সে কাউকে কিছু না জানিয়ে নিজের মধ্যেই ব্যাপারগুলো চেপে রাখে। হ্যাঁ না, যে রাজু ভাই, তোমার বাড়ির কি খবর? ভালাই। মিয়া ভাই কেমন আছে? পায়ের ব্যথা কমছে নি? না ভাই, খুব বেশি কমে নাই, তাই ফুলাটা একটু কমছে। দৌড়ে রাখলে হাঁটতে পারে। মাত্র একটা ইট ভাঙ্গা পড়ছে, তাতে কি একটা অবস্থা হইলো দেখো। মাসের পর মাস ঘরের ভিতরে বন্দি, খামেও যাইতে পারে না। হ, আচ্ছা মিলন ভাই, একটা কথা কই। কও না। না থাক, তেমন কিছু না। আরে কও কও, কোনো সমস্যা হয়েছে? আজকাল আমি কি রুমজান স্বপ্ন দেখি, আবার স্বপ্ন নাকি সত্যি হেডাও বুঝি না। অনেক ঝামেলা যাইতাছে তোমাকে উপরে দিয়া, একটু সাবধানে থাইকো, ধরতে দিও না। কারে কি ধরতে দিব না? বাতাস, হ্যাঁ না, বাতাস, দক্ষিণের বাতাস। এই বাতাস তোমার গায়ে ধরতে দিও না। কি করুন কিছুই বুঝতেছি না। রাজু ভাইয়ের কথা মাথায় ঘুরতেছে সারাদিন। দক্ষিণ দিকের বাতাস মানে কি? হ্যাঁ, কি আমার কিছু বুঝাইতে চাইছে? এই লোকটাও না সোজাসুজি কিচ্ছু কয় না। আমি ভাই এত প্যাঁচ বুঝি না। তাই আমার মনে হয় আমার একবার ওই ঘরে যাওয়ার দরকার। কি জানি একটা আছে ঘরের ভিতরে, আমার বারবার টানে। আজকাল মনে হয় সাহেব নাই। দেখি দেখি আমি রান্নাঘরে খামসাইরের উপরে যাব। কি শব্দ হইল? ও মা, এই দক্ষিণের ঘরের তালাটা কই? হেনা প্রতিদিনের মতোই কাজ করতে গিয়েছিল আসাদের বাড়িতে। গরিব ঘরের মেয়ে হেনা, এখন ওদের টাকা পয়সার খুব দরকার। অনেকদিন আগে রাজু বলেছিল দক্ষিণ দিকের ঘরটায় হয়তো টাকা লুকিয়ে রাখা আছে। সেই থেকে হেনার মাথায় এক একবার এক একটা করে বুদ্ধি ঘুরতে থাকে, কিন্তু পরে আবার পিছপা হয়ে যায়। আজকেও সেরকম কিছু ভাবছিল, কিন্তু তখনই ওই রুম থেকে গ্লাস ভাঙার শব্দ শুনে দৌড়ে যায়। গিয়ে দেখে রুমের তালা ভাঙা, আর পাশে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর চেহারার একটা মেয়ে, মালা। মালা, মালা তুমি কোথায়? এই যে তোমার পেছনে তাকিয়ে দেখো। তুমি তুমি ওখান থেকে বের হয়ে আসলে কিভাবে? তুমি আমারে সারা জীবন এখানে আটকায় রাখতে পারবা না। আমি সব জানি, বলছিলাম না? কি জানো তুমি? আমি কিছু করিনি। ভয় পেও না আসাদ, আমি তোমাকে কিছু করব না। সেদিন রাতে তুমি গাড়ির অ্যাক্সিডেন্ট করেছিলে, আমি খুব ব্যথা পেয়েছিলাম। আমি জানি তুমি সব কিছু দিয়ে আমাকে বাঁচাতে চেয়েছিলে, কিন্তু এরপর তুমি যেটা করেছো সেটা ঠিক হয় না। যে যেতে চায় তাকে যেতে দিতে হয়। নিজের জীবন দিয়ে দিলেও
তাকে আটকে রাখা যায় না। মালা মালা প্লিজ। কয়েক বছর আগের ঘটনা, যেদিন মালা আর আসাদ ঢাকার বাইরে থেকে ড্রাইভ করে ফিরছিল, তখন ওদের কার অ্যাক্সিডেন্ট হয়। আসাদের খুব বেশি ক্ষতি হয়নি, কারণ সে সিট বেল্ট পরা ছিল, কিন্তু মালা গাড়িতে সিট বেল্ট পরে না থাকার কারণে গাড়ি থেকে ছিটকে গিয়ে পড়ে অনেক দূরে। সেখানে অনেক রক্তক্ষরণ হয় তার। তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তারও ট্রিটমেন্ট করে এবং আইসিইউতে রাখতে বলে 3-4 দিনের জন্য। 2 দিন পর মালার অবস্থা আরও খারাপ হতে শুরু করে। ডাক্তার আসাদকে জানিয়ে দেয় যে মালার বাঁচার সম্ভাবনা খুবই কম। আসাদ কাউকে কিছু না বলে সেদিন মালাকে আইসিইউ থেকে বের করে ওদের বাড়ির ওই দক্ষিণের ঘরটা এনে রাখে, আর সেই ঘরেই ওকে কবর দেয়। কিন্তু তখনও মালা বেঁচে ছিল। আসলে বলতে গেলে আসাদ মালাকে খুন করে, কিন্তু সে এটাকে জাস্টিফাই করার জন্য বলে মালাকে সে খুব ভালোবাসতো, তাই কখনো চায়নি মালা ওকে ছেড়ে চলে যাক। যেভাবেই হোক মালাকে ওর সাথে রাখতে চেয়েছে। খুন আর সাধারণ কবর না হওয়ার কারণে মালার আত্মা আটকা পড়ে যায় এই বাড়িতে চিরকালের জন্য, ঠিক যেমনটা আসাদ চেয়েছিল। কিন্তু কাউকে যে খুন করে জোর করে আটকে রাখা যায় না, সেটা আসাদ ভুলে গিয়েছিল। সময় মতো ঠিকই মালা দক্ষিণের ঘর থেকে মুক্তি পায়, আর সেটা হেনার জন্য। এর আগে একদিন হেনা তালা ভাঙার চেষ্টা করেছিল। তালা ভাঙেনি ভেবে সে ওখান থেকে চলে যায়, কিন্তু তালা ভেঙেছিল ঠিকই। আর আজ থেকে মালা মুক্ত। আর অন্যদিকে হেনা আর ওর স্বামী মিলন এখন স্বাভাবিক। শেষ পর্যন্ত মিলনকে পাগল হয়ে যেতে হয়নি, ওর পায়ের ব্যথা ভালো হয়ে গেছে। এতদিন আসাদের বাড়িতে কাজ করে হেনা ভালো টাকা জমিয়েছে। এখন মিলন আর কিছু সময় কাজ করলে আগামী মাসেই ওরা ওদের গ্রামের বাড়িতে ফিরে যেতে পারবে। আর আসাদকে কেউ আর কখনো খুঁজে পায়নি। কোথায় গেছে, কি করছে, কিভাবে আছে, কেউ কিচ্ছু জানে না। কুয়াশা।